বন্ধুগণ, এটা কি পুরুলিয়া নাকি অন্য কিছু? বর্ষার এই মৌসুমে আমি বেরিয়ে পড়েছি লালমাটির দেশ পুরুলিয়ায়, যেখানে বৃষ্টির ফোঁটা পুরো পাহাড় আর জঙ্গলকে সাজিয়ে তুলেছে এক অন্য রূপে। পাহাড়ি রাস্তা ভিজেছে বৃষ্টির জলে, ঝর্ণার ধারার শব্দে মিশেছে মেঘের গর্জন, আর সবুজে ঢাকা গাছেরা যেন প্রাণ ফিরে পেয়েছে। এই সফরে আমি খুঁজে পেয়েছি পুরুলিয়ার কিছু অপডেট গন্তব্য, যেখানে মানুষের ভিড় নেই, আছে শুধু প্রকৃতির কথা, ঝর্ণার কোলাহল, পাহাড়ের কোলে মেঘেদের খেলা। থেকেছি এক দারুণ হোমস্টেতে, যেখান থেকে অযোধ্যা পাহাড়ের সারি বৃষ্টির চাদরে ঢাকা পড়ে, আবার কখনো জেগে ওঠে। হাতে এক কাপ চা আর গরম গরম এলাহিদার রান্না, এসব যেন বর্ষার পুরুলিয়াকে করেছে আরও অনেক আপন। আর এই সবুজ লালমাটির দেশ পর্যন্ত পৌঁছতে কভার করেছিলাম এক সুন্দর বৃষ্টি ভেজা ট্রেন জার্নি। তাহলে চলুন এই মনসুনে ভিজে যাই এই লালমাটির ভেজা ঘ্রাণে, ঝর্ণার কোলাহলে, এবং ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ধীরে ধীরে সবুজে মিশে যাই অযোধ্যা পাহাড়ের অফবিট মেঘের এই আলিঙ্গনে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আজকে শুরু হয়ে গেল আবার একটা নতুন জার্নি। থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন আজকে আমার জার্নি বর্ষায় পুরুলিয়া ভ্রমণ, সেটা 2-3 দিনের জন্য। আর আমি এখন উপস্থিত আছি আমার পছন্দের, আমার বাড়ির সামনে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশনে। এখান থেকে আমি 7:45 হাওড়া খড়গপুর লোকাল আছে, ওই ট্রেন ধরে প্রথমে পৌঁছে যাবো হাওড়াতে। এখন ঘড়ি কাটায় বাজে 7:30। হাওড়া থেকে যে ট্রেন ধরে আমি আজকে পুরুলিয়া ভ্রমণ করব, আমি চাইলে ওই ট্রেনে করে খড়গপুর জংশন কিংবা মেচেদা স্টেশন থেকেও যেতে পারতাম, কিন্তু কিছু কারণবশত আজ পৌঁছতে হচ্ছে হাওড়া জংশনে। একদিকে যারা হাওড়া থেকে যেতে চান তাদের জন্য কিছু ইনফরমেশনও থাকবে আজকের এই ভিডিওতে, কিন্তু আজকে আমার নিয়তিতে লেখা ছিল একটু আলাদাই গল্প। বর্তমানে হাওড়া খড়গপুর রুটে ট্রেনে কাজ চলায় ট্রেন ভীষণ পরিমাণে লেট। ঠিক সময়ে পরবর্তী ট্রেন ধরতে পারবো কিনা এই সংশয়ে টিকিয়ে পাড়াতে ট্রেন থেকে নেমে তৎক্ষণাৎ একটা র্যাপিডো বাইক বুক করি এবং রওনা হয়ে যাই হাওড়া জংশনের উদ্দেশ্যে। ঠিক 11:13 মানে ট্রেন ছাড়ার 22 মিনিট আগে পৌঁছই আমার গন্তব্য হাওড়া জংশনে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে না রেলের ওপর থেকে ভরসাটাই উঠে যাচ্ছে। এত বাজে টাইম টেবিল আমাদের হাওড়া খড়গপুর রুটে, 2 দিন ছাড়া সমস্যা, 2 দিন ছাড়া। এখন চলে এসেছি হাওড়া ব্রিজের সামনে, হাতে এখন একটু সময় নেই, খাওয়া দাওয়া হয়তো করতে পারবো না, সোজা একদম স্টেশনের ভেতরে গিয়ে ট্রেন ধরতে হবে। এরপর শুধু এক কাপ চা দিয়ে গলা ভিজিয়ে দৌড় লাগালাম প্ল্যাটফর্মের দিকে। যেতে যেতে মোবাইল অ্যাপে প্ল্যাটফর্মের নাম্বারও চেক করে নিলাম। আজ আমি পুরুলিয়া যাওয়ার জন্য বেছে নিয়েছি 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা ছাড়বে হাওড়ার একদম শেষের দিকের প্ল্যাটফর্ম 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্ম থেকেই নিয়ে নিলাম রাতের হালকা পেট পুজোর জন্য 50 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট এবং একটা জলের বোতল। এতটা লেট করে স্টেশনে এসেছি, ভেবেছিলাম হয়তো ঢুকবো, ট্রেনও তো ছেড়ে বেরিয়ে যাবে, তার জায়গায় ট্রেনও লেট, আমিও দাঁড়িয়ে আছি, তার সাথে 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনও দাঁড়িয়ে আছে। আর আজকে হাওড়া ছেড়ে আবার আজকে চললাম লালমাটির দেশ পুরুলিয়াতে। বেশি সময় নেই, চলুন ব্যাগটা ঝটপট রেখে দিই। আর আজকে আমি স্লিপারে টিকিট কেটেছি, কালকে টিকিট কেটেছিলাম, একদিনের মধ্যে টিকিট কনফার্ম হয়ে গেছে। তবে আপনাদের বলবো, আপনার পুরুলিয়া গেলে 2 দিন 3 দিন কিংবা 4-5 দিন আগে আপনারা টিকিট কেটে রাখুন, তাহলে ট্রেন ছাড়ার সময় টিকিট কনফার্ম হবে কি না এইসব টেনশন আর কিছু নিতে হয় না মাথার মধ্যে। এই ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল 11:35, কিন্তু একটু লেট করে হলেও ফাইনালি আমরা হাওড়া ছেড়ে রওনা হয়ে যাই পুরুলিয়ার পথে। এই ট্রেনে আমাদের স্লিপার টিকিটের মূল্য একজনের 240 টাকা করে। জেনারেল কোচে যেতে চাইলেও তারও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে খরচ পড়বে 130 টাকার মতো। স্লিপার কোচে আমাদের সিট নাম্বার পড়েছিল 42 এবং 43, মানে আপার সিট এবং মিডল সিট। আজকে আমাদের গন্তব্যে পৌঁছানোর আগে আমরা পার করব 25খানা স্টেশন। তাহলে এখন সকাল হওয়ার জন্য অপেক্ষা। পুরো রাতের জমা ক্লান্তি সকালের এই সৌন্দর্য দেখে এই ঠান্ডা বাতাসে সব বিলুপ্ত হয়ে গেছে। মনে হচ্ছে খুব সম্ভব বৃষ্টিপাতও হতে পারে। আর যত পুরুলিয়ার দিকে এগোচ্ছি তত দেখছি চারিদিকে মাঠঘাটে জলই জল, মানে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, এটা কিন্তু বলাই যায়। আর পুরুলিয়াতে ঢোকার আগে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন, এখানে আসলে প্রচুর পরিমাণে খেজুর গাছের সারি। এখন আমরা ছেড়ে বেরোচ্ছি আদ্রা জংশন, এরপরে আর 3টে স্টেশন, তারপরে আমরা প্রবেশ করব পুরুলিয়াতে। তাহলে চলুন এবারে লালমাটির দেশে হারিয়ে যাওয়া যাক। আজ আমরা
পুরুলিয়া স্টেশনে নামছি না, আমরা নামছি পুরুলিয়ার পরে 3টে স্টেশন পার করে বোরাভূম রেলওয়ে স্টেশনে। কারণ ওখান থেকে আমাদের আসল গন্তব্যের দূরত্ব, সময় এবং খরচ অনেকটাই কম পড়বে। এখন বাজলো ঘড়ির কাঁটায় 8:53 আর ফাইনালি আমরা 354 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের শেষ ডেস্টিনেশন বোরাভূম স্টেশনে। এখান থেকে আমরা স্টেশনের বাইরে বেরোবো। বাইরে খুব সম্ভব আমাদের গাড়ি চালক দাদা দাঁড়িয়ে আছে, খুব সম্ভব রাতে হয়তো এখানে বৃষ্টি হয়েছিল, বেশ ভেজা আর ওয়েদার এখানে দারুণ কুল। বোরাভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই বাম দিকে রয়েছে 4 চাকার স্ট্যান্ড। ওখান থেকেই আমাদের আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে রওনা হয়ে যাই আমাদের হোমস্টের দিকে। তবে এই গাড়ির জন্য আমরা অবশ্য আগে থেকেই আমাদের হোমস্টেতে জানিয়ে রেখে দিয়েছিলাম। স্টেশন ছেড়ে বেরিয়ে পড়তেই পুরুলিয়ার লাল মাটির ঘ্রাণ মিশে গেল বৃষ্টির ফোঁটায়। রাস্তার ধারে ছাগল গরু হেঁটে চলছে ধীরে ধীরে। দুয়ে মেঘে ঢাকা ছোট বড় পাহাড় একে একে ভেসে ওঠে চোখের সামনে। কিছু আদিবাসী ঘর, পুকুর ডোবা, ভেজা চাষের জমি, খেজুর গাছের সারি, সব মিলে এই বর্ষায় পুরুলিয়া যেন নতুন রূপে কথা বলছে। আর পুরুলিয়া হচ্ছে এমন একটা জায়গা, বছরের 6টা ঋতুতে 6 রকম ওয়েদার এখানে দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকম রূপে আপনারা দেখতে পারবেন পুরুলিয়াকে। শীতের সময় একরকম, গরমের সময় একরকম। গরমের সময় এখানে আমরা বিশেষ করে আমরা জানি পলাশ ফুলের জন্য পুরুলিয়া বিখ্যাত, সেই জন্য অনেকে পলাশে রাঙা পুরুলিয়া এরকম নামও দিয়ে দিয়েছে। তাছাড়া পুরুলিয়াতে অনেক কিছুই ফেমাস, এখানে ছৌ নাচ ফেমাস। তবে আমরা বর্ষার সময় যেহেতু এখন এসেছি, তো বর্ষাতে পুরুলিয়ার কী নাম দেওয়া যায় সেটা দেখতে হলে, মানে সেটা জানতে হলে, তার জন্য এই 2 দিন আমাদেরকে জায়গাটা এক্সপ্লোর করতে হবে। আরেকটা কথা, বোরাভূম স্টেশন থেকে বেরিয়ে আমরা যে রোড ধরে এখন এসেছি না, এই রোডটা এক ধরনের একটা সীমান্তের কাজ করে। বাম দিকে আমরা ফেলে আসি ঝাড়খণ্ড, মানে বাম দিকে তাকালে এই রোডে বাম সাইডে ঝাড়খণ্ড, আর ডান দিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। বর্ষার ভেজা পাহাড়ের আমন্ত্রণে শেষমেশ আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার অযোধ্যা মোড়ের আমাদের দূরাত্মে 3 দিনের বাসস্থানে, যার নাম মহুল পলাশ হোমস্টে। নমস্কার। আমাদের এই মহুল পলাশ হোমস্টেতে অতিথিরা যখন প্রথম আসেন, তো তাদেরকে আমরা এখানকার কালচার গামছা দিয়ে নিয়ে বরণ করে নিয়ে আসি। সুস্বাগতম। নমস্কার। নমস্কার। পুরুলিয়া ভ্রমণে আজকে আমাদের যে বাসস্থান এই দুরাত্রি 3 দিনের জন্য, সেটা হচ্ছে যে এই মহুল পলাশ হোমস্টে। আর এই হোমস্টে ওনার হচ্ছে পাবকদা, যিনি হচ্ছে কিছুক্ষণ আগে এরকম গামছা দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। এই রকম ওয়েলকাম আমার জীবনে হচ্ছে প্রথমবার এই পুরুলিয়াতে এসে আমি পেলাম, বেশ দারুণ লাগলো। এই হোমস্টে থেকেই যদি আপনারা বাইরের দিকে তাকান, মানে এই ব্যালকনি থেকে, তাহলে অযোধ্যা পাহাড়ের যে পুরো যে রেঞ্জটা সেটা দেখতে পারবেন। এইবারে আপনাদের চলুন যে রুমে আমরা আছি সেই রুম টুরটা করিয়ে দিই আপনাদের। ঠিক ব্যালকনির পাশে এই ভিউ রুমটা আমাদের দেওয়া হয়েছে। এই রুমটার ভেতরটা দেখুন কতটা সুন্দর। এখানে 2টো বেড আছে, এটা হচ্ছে ডাবল বেড আর এটা হচ্ছে ট্রিপল বেড। এখানে 3 জন থাকতে পারবে, এখানে 2 জন। এখানে রয়েছে একটা বড় সাইজের একটা ইউনিক মিরর, তার সাথে ড্রয়ার, আলমারি এরকম সিস্টেম করা আছে। এইদিকে রয়েছে টি টেবিল, ডাস্টবিন, এখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে, তার সাথে উপরে সিলিং ফ্যান। আর এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা জাস্ট মানে তাক লাগানোর মতো, খুবই পরিষ্কার, মানে এত সুন্দর করে যে ডেকোরেট করা। কোমোড আছে, শীতের সময় আসলে গিজার আছে, শাওয়ারের ব্যবস্থাও আছে। আর এখানে আয়না, তার সাথে বেসিন, আর বাথরুমটা বেশ স্পেসিয়াস। মানে এক কথায় যাকে হচ্ছে ওয়েল ডেকোরেটেড বলি আমরা, বেশ দারুণ। আমার তো খুব পছন্দ হয়েছে। রুমের বাইরে ব্যালকনিটা দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো। এখানে পরপর অনেকগুলো সব টেবিল চেয়ার এরকম রয়েছে, বেঞ্চের মতো করা আছে। আর এগুলোও সব হচ্ছে বসার জন্য। যেহেতু মেঘলা ওয়েদার, সেই জন্য ওপরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা বাম দিক থেকে ডান দিক বরাবর যত দূর তাকাবেন, অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা কিন্তু একদম পরিষ্কারভাবে দেখতে পাবেন। এই রুম থেকে, রুমের ব্যালকনি থেকে পরিষ্কার পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মেদিনীপুর, কলকাতায় আমরা যেমন বলি না উৎসব, এখানে পুরুলিয়াতে উৎসবকে এখানে পরব বলা হয়। আর এখানে তার চিত্র কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে পাতা নাচ, লেখাও রয়েছে এখানে। আর এই দিকে পাশে রয়েছে টুসু পরব, পুরো চিত্র এখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে, জাস্ট পুরো অসাধারণ লাগছে। তার সাথে এটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, মানে এক কথায় অসাধারণ চিত্রকলা। ফ্রেশ হয়ে চলে আসলাম খাবারের টেবিলে। আর সকালের খাবার দাবার দেখুন এখানে কি কি দিয়েছে, খালি দেখুন। এখানে রয়েছে গরম গরম 4টে লুচি, তার সাথে এটা হচ্ছে আলুর একটা সবজি, আর এখানে রয়েছে সেদ্ধ ডিম, আর এইদিকে রয়েছে মিষ্টান্ন হিসাবে একটা জিলিপি। আর সাইজটা কিন্তু বেশ বড়। পুরুলিয়ার হাতের রান্নার তারিফ অবশ্যই করতে হবে। খাবারের স্বাদ খুবই সুস্বাদু। এবার ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে সাইড সিনে বেরোনোর পালা। তার আগে দেখলাম এই হোমস্টের দেওয়ালেই অযোধ্যা পাহাড়ের বেশ কিছু পপুলার সাইট সিনের মানচিত্র নামসহ দেওয়া রয়েছে। কিন্তু আমি এইবার অভিজ্ঞতা অর্জন করতে চলেছি
বেশ কিছু নাম না জানা নতুন ডেস্টিনেশনের। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে অযোধ্যা মোড় আছে, অযোধ্যা মোড় থেকে আমরা এখন ডান দিকে রাস্তা ধরেছি। আমরা সবার প্রথমে এখন চলে যাচ্ছি তুর্গা ফলসে। আর এই তুর্গা ফলস নামটা উচ্চারণ করতে অনেকের সমস্যা হয়, কেউ কেউ তুর্গাকে দুর্গা বলে দেয়। এর আগে যখন আমি এসেছিলাম তখন আমি নিজেই বলেছিলাম, মানে আমার নিজের এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করছি। তো ওখানে এখন জলের ফ্লো প্রচণ্ড। তাহলে চলুন তুর্গা ফলসের দিকে যাওয়া যাক। হাতে 3টে দিন সময় থাকায় আমরা প্ল্যান করলাম আজ আমরা প্রথম দিনে কভার করব বেশ কিছু চেনা জায়গা, এবং হাতে সময় থাকলে একটা নতুন জায়গা, এবং পরে 2টো দিন এমন কিছু নতুন জায়গাতে আপনাদের নিয়ে যাব যেই জায়গার নাম হয়তো আপনারা খুব কম শুনেছেন কিংবা কখনো শোনেননি। আমাদের প্রথম ডেস্টিনেশন তুর্গা ফলস হলো পুরুলিয়ার পাহাড়ি জঙ্গলের কোলে লুকিয়ে থাকা এক শান্ত জলধারা, যেখানে ঝর্ণার শব্দ মিশে যায় পাখির ডাক আর বৃষ্টির সুরে। চারপাশে ছড়িয়ে রয়েছে সবুজ বন, লাল মাটি এবং বড় বড় পাথর। কিছুক্ষণ পর আমরা উঠতে শুরু করি পাহাড়ের আঁকাবাঁকা ঢালু রাস্তা দিয়ে ওপরের দিকে। এখন আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে। দূরের শহর এবং গ্রামগুলো এখন অনেকটাই ছোট আকার ধারণ করতে শুরু করেছে। এই জায়গাটা এখানে লোকাল গাড়ি পার্কিংয়ের জায়গা। নিচে রয়েছে তুর্গা জলপ্রপাত, যার শব্দ এখান থেকে প্রচণ্ড পরিমাণে কানের মধ্যে ভেসে আসছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। এখানে রাস্তাটা একটু খারাপ, চলুন নিচে যাওয়া যাক। এই তুর্গা ওয়াটারফলসে নামার আগেই ওপর থেকে লক্ষ্য করা যায় তুর্গা ড্যাম বা তুর্গা লেক। এই ওয়াটারফলসের নিচে যাওয়ার রাস্তা একটু ডিফিকাল্ট, ছোট ছোট কয়েকটা পাথরের ধাপ ভেঙে নিচে নামতে হয়। বর্ষার সময় তুর্গা ওয়াটারফলসের ফ্লো দেখুন ভাই, ফ্লো দেখুন, ফ্লো। এরপর এখান থেকে আমাদের দ্বিতীয় গন্তব্য সবার প্রিয়, সবার চেনা বামনি ওয়াটারফলস। ওপরে উঠে দেখলাম কিছুক্ষণের মধ্যেই বেশ পরিমাণে ভালো ভিড় জমেছে। সবাইকে এড়িয়ে আবারও গিয়ে বসলাম গাড়ির মধ্যে। টানা কয়েক মিনিট ছুটে চললাম আঁকামাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে। চারিদিকে সবুজ ল্যান্ডস্কেপ এবং দূর থেকে ভেসে আসা পাখিদের আওয়াজ কানকে মুগ্ধ করছে। তুর্গা থেকে বামনি ওয়াটারফলসের দূরত্ব খুব বেশি নয়, জোর করে হলে 2 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা রয়েছে, এবং ডান দিক থেকে যাওয়ার জন্য রয়েছে মুখ্য গেট। এই ফলসে যাওয়ার আগে রয়েছে বেশ কয়েক ধাপ সিঁড়ি এবং ছোট্ট একটা বাঁশের পুল, এবং তারপরে আবার কিছুটা সিঁড়ির ধাপ। তবে এই ফলসের একদম নিচে যেতে হলে বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে কষ্ট করে নিচে পৌঁছতে হয়। বেশ অনেকগুলো সিঁড়ি, অনেকগুলো ধাপ ভেঙে নিচে এই জায়গায় আসছি। আমার পেছনে এই যে ফলসটা দেখছেন, এই ফলসের নাম বামনি জলপ্রপাত বা বামনি ওয়াটারফলস। এই জায়গাতে জলের ফ্লো দেখুন, প্রচুর মারাত্মক। এত পরিমাণে জল এখনও এই সময় আসলে কিন্তু আপনারাও দেখতে পাবেন। এখানে জলের যে ফ্লোটা সেটা আসছে একদম ওপর থেকে, ওখান থেকে সব থেকে ভালো ভিউটা দেখতে পাওয়া যায়। এছাড়াও এই জায়গা দিয়ে নিচে নামা যায়। বামনি ফলসে ঘুরতে আসলে সব থেকে ভালো ভিউ যদি পেতে চান তাহলে একদম চলে আসতে হবে সবার নিচে। অনেকগুলো ধাপ ভেঙে নিচে আসতে হয়, কষ্ট যেমন আছে তেমনি আনন্দও আছে। কষ্ট এবং আনন্দ দুই মিলিয়েই তো জীবন। তাহলে চলুন এই সিঁড়ির ধাপগুলো ভেঙে আবার ওপরে গিয়ে আমরা রওনা হই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পাহাড়ের প্রকৃতি কখন যে রূপ বদলায় সেটা কেউ জানে না। এই রোদ্দুর, এই মেঘলা, আবার এই বৃষ্টি। তবে বর্ষায় পাহাড়ের বৃষ্টি মানে প্রকৃতিকে আরও স্পষ্টরূপে নিঃশ্বাস খুলে উপভোগ করা। এবার আমরা ছুটে চললাম আমাদের তৃতীয় গন্তব্য মার্বেল লেকের দিকে। এখানে রয়েছে একটা বড় পার্কিংয়ের জায়গা, এবং তার সাথে লেকে যাওয়ার আগে বেশ কিছু সারিবদ্ধভাবে দোকানও দেখতে পাবেন, যেখান থেকে পেটের হালকা খিদে এবং গলা ভেজানোর মতো ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। এখন যে জায়গাতে আমরা আসলাম এই জায়গার নাম মার্বেল লেক
এইটা হচ্ছে মার্বেল লেক। এখান থেকে ওপরে ওই জায়গায় একটা পয়েন্ট লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গার নাম মার্বেল লেক দেওয়া হয়েছে, তার পেছনে অনেক কারণ আছে। পুরুলিয়ার পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই মার্বেল লেক একসময় ছিল পাথরের খনি। এখানে মার্বেল পাথর কাটার ফলে গর্তে জল জমে তৈরি হয় এইরকম নীল সবুজের লেক। প্রাকৃতিক সৌন্দর্য এবং নীল জলের জন্য মার্বেল লেক এখন পর্যটকদের কাছে খুবই একটা জনপ্রিয় জায়গা। এই জায়গা থেকে পুরাতন সময়ে মার্বেল পাথর কেটে নিয়ে গিয়ে এই অযোধ্যা সার্কেলেরই আপার ড্যাম এবং লোয়ার ড্যামের মতো বেশ কিছু জলাধারের বাঁধ নির্মাণের কাজ করা হয়েছে, যার ফলে এই জায়গা ধীরে ধীরে এইরকম গর্তে পরিণত হয়েছে। এখন আমরা মার্বেল লেকের ওপরে রোড ধরেছি। এই রোড ধরে আমরা এখন চললাম আজকে আমাদের চতুর্থ ডেস্টিনেশন মুরগুমা লেকের দিকে। দাদা, কতক্ষণ সময় লাগে যেতে এখান থেকে? 1 ঘন্টার কাছাকাছি। এই মার্বেল লেক থেকে মুরগুমা লেক পর্যন্ত পৌঁছতে সব থেকে বেশি সময় লাগে। 1 ঘন্টার মতো আমরা গাড়িতেই এখন কাটাবো, কিছুক্ষণ রেস্টও নিয়ে নেব। ঘুম হবে কিনা জানা নেই, কারণ এখন মনের মধ্যে হাতছানি দিচ্ছে মুরগুমা লেকের পথের গল্প। রাস্তা জুড়ে লম্বা লম্বা ঘন জঙ্গল, এই যে কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার একদমই জানা নেই। মাঝে মাঝে সরু হয়ে যাচ্ছে রাস্তা, আবার কোথাও দুপাশের সবুজ গাছরা এসে ঢেকে দিচ্ছে রাস্তাগুলোকেই। এই জঙ্গলের রাস্তা দিয়ে হাতি পার হতেও শোনা যায়। কোথাও ফাঁক দিয়ে দেখা মিলছে দূরের পাহাড়ের চূড়া, আবার কোথাও বৃষ্টির জল রাস্তা পেরোচ্ছে, সাথে চারপাশে ভেসে আসা পাখির ডাক তো রয়েছেই। সব মিলিয়ে এই যেন এক স্বপ্নের মুহূর্ত। আর এই পথের শেষেই রয়েছে পাহাড়, জঙ্গল এবং নীল জলরাশির মেলবন্ধনে তৈরি হওয়া মুরগুমা লেক। এতক্ষণ ধরে আমরা যে রাস্তা ধরে আসলাম, পুরো রাস্তাটা পুরো জঙ্গলি রাস্তা, কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে। এই যে রাস্তা জুড়ে আমরা আসছি, পুরো রাস্তা জুড়ে কিন্তু বন্যপ্রাণী এখানে পারাপার হয়, যার মধ্যে হাতি এইটা হচ্ছে সব থেকে টপ র্যাঙ্কে আছে। কয়েকটা দোকান আছে এখানে, এইরকম ছোট্ট একটা জায়গা, এখানে সব গাড়ি সব পার্ক করা আছে। ওই দোকানটায় প্রায় নেই করে 1.25 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এখন যাচ্ছি এখানে যে ভিউ পয়েন্ট আছে সেই জায়গাতে। এই যে দেখুন, সমস্ত মানুষ এই দিকেই হাঁটছে। বৃষ্টি থেমে গেলে কি হবে, গাছের মধ্যে এত জল জমে আছে না, ওই জলের মধ্যেই মাথার মধ্যে এত ফোঁটা পড়ছে, ওতেই ভিজে যাচ্ছি। মুরগুমা লেকের ধারে পৌঁছে বিকেলের মেঘে ঢাকা রোদে লেকের চারপাশটা 360 ডিগ্রি ঘুরে দেখেছি। পাহাড় আর পাহাড় ঘিরে রেখেছে এই নীল জলরাশিকে। বৃষ্টির মেঘ আর পাহাড়ের ওপর দিয়ে ভেসে যাওয়া সেই টাইম ল্যাপসের দৃশ্য সত্যিই মন জুড়িয়ে যায়। আর এই জন্যই টুরিস্টদের কাছে অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই মুরগুমা লেক এক শান্তি এবং সবুজে ঘেরা এক অপডেট গন্তব্য। জায়গাটা কি সুন্দর দেখুন, একই সঙ্গে বৃষ্টি তার সাথে সূর্য উভয়েরই কিন্তু দেখা মিলছে। আর এই জায়গার নাম কেন সুইসাইড পয়েন্ট দেওয়া হয়েছে সেটা আপনারা স্বচক্ষে দেখুন। তো ক্যামেরাতে যেটা দেখা যায় খালি চোখে, কিন্তু তার থেকে জায়গাগুলো দেখতে আরও দ্বিগুণ সুন্দর হয়। ছোট্টখাট্ট একটা মানে মিনি কেরালা বললে চলে জায়গাটাকে। কেন সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন জুম করে। দূরে কিছু কিছু সব বাড়িঘর দেখতে পাচ্ছি, চাষের জমি, কিছু গাছপালা সব, যেগুলো সব জলের মধ্যে সব না ডুবে রয়েছে এই জায়গায় জায়গায়, যেটা কিছুটা মানে ছোট্টখাট্ট একটা কেরালার ফিল দেয়। বেশ অনেকক্ষণ সময় কাটিয়েই এরপরে ওই সেম রাস্তা ধরেই আবার ঘন্টাখানেকের পথ জার্নি করে যখন ফিরছিলাম, তখন সন্ধ্যের কাঁটা ঘনিয়ে আসছে। ঘড়িতে তখন বাজে সন্ধ্যে 6:36। কাজেই আজকের ঘোরাঘুরিকে বিদায়, এবং তার সাথে দুপুর থেকে ভারী খাবার কিছুই পেটের মধ্যে পড়েনি। তাই আমাদের গাড়ি চালক শঙ্করদা তাড়াতাড়ি করেই আমাদেরকে নিয়ে চলল পাহাড়ের নিচে আমাদের আজকের বাসস্থানের দিকে। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় রাত্রি 8টা। আমরা সকালবেলায় যেহেতু আমরা তাড়াতাড়ি আমরা সাইট সিনে বেরোতে পারিনি, সকালের ট্রেন লেট থাকার কারণে সব জায়গাগুলো তো ঘুরতে পারিনি, কিন্তু যে কটা জায়গায় ঘুরেছি অনেকটা দেরি হয়ে গেছে। আর আমরা রাতে এসেছি, দুপুরের যে খাওয়া দাওয়া সেটা দুপুরে আমাদের নসিবে জোটেনি আজকে।
তো সেই খাবারটা রাত্রে খাচ্ছি। ভাতটা সব হচ্ছে গরম করে দিয়েছে। রাত্রেবেলায় এখানে রুটি মাংস প্রেফার করা হয়, কেউ যদি ভাত খেতে চায় তাহলে ভাতও দেওয়া হয়। আর এখন দেখুন কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন মেঘ চমকাচ্ছে। আজকে দুপুরের খাবারে ছিল ভাতের সাথে এরকম ঝুরি ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে কাতলা মাছের ঝোল, মাছের পিসটা দেখুন বেশ বড় সাইজের, আর এখানে আলু দিয়ে পটল দিয়ে খুব সম্ভব একটা হচ্ছে সবজি, আর এটা হচ্ছে মুগের ডাল। ডাল দিয়ে শুরু করব। দারুণ লাগছে, যেমন দেখতে তেমন টেস্ট। মাছটা অপূর্ব লাগছে, অপূর্ব। মানে এগুলো আমাদের নিজেদের সমস্যা থাকার কারণে রাত্রে খাচ্ছি। আর এখানে সন্ধ্যেবেলায় কিন্তু চা স্ন্যাক্স এইসবও দেওয়া হয়। আমরা যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আমরা বারণ করে দিয়েছি, ওটা আমরা কালকে খেয়ে নেবো, কালকে দেখাবো। তো যতগুলো ঘুরেছি ভালোভাবে ঘুরেছি, এবং বাকি যে জায়গাগুলো আছে সেগুলো কাল পরশু 2 দিন হাতে সময় আছে। তো এই টাইমে সেই জায়গাগুলো ঘুরে নেব, তার সাথে কি কি জায়গা আছে দর্শনীয় স্থান সেগুলো দেখবো, তার সাথে আপনাদেরকেও শেয়ার করবো। তাহলে আজকে রাতের মতো আপনাদের সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় সকাল 9টা। আর সকাল সকাল আমরা খাবার খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো আজকের সাইট সিনে। আজকেও বেশ অনেকগুলো পয়েন্ট আছে ঘুরে দেখার মতো, কিছু আপবিট জায়গা আছে, কিছু চেনা জায়গাও রয়েছে। আর আমাদের সকালবেলার খাবারে দিয়েছে 2টো হচ্ছে আলুর পরাঠা, তার সাথে জিলিপি, এটা হচ্ছে মাস্ট, এটা কালকেও ছিল আজকেও আছে। তার সাথে এটা হচ্ছে ছোলার ডাল, আর একটা রয়েছে ডিম সেদ্ধ। এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের দ্বিতীয় দিনের বেশ কিছু সাইট সিন করে নেওয়ার জন্য। আজকে প্রথমে যে জায়গাতে আমরা যাব সেই জায়গার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিংবা বেশিরভাগ মানুষের কাছেই হয়তো এখনও অজানা। এই গ্রামে যাওয়ার আগে পথে পড়বে চড়িদার মুখোশ গ্রাম। কাজেই এই সুযোগটাও হাতছাড়া করতে কে চায়, তাই আমিও এই সুযোগটা কাজে লাগিয়েছিলাম। পুরুলিয়ার এই গ্রামের মানুষজন প্রজন্ম ধরে হাতে ছৌ নাচের মুখোশ বানাচ্ছে। ছৌ নাচের জন্য বিখ্যাত এই মুখোশগুলো তৈরি হয় মূলত কাঠ এবং কাগজের মণ্ড দিয়ে। পরে রং এবং বিভিন্ন সাজে জীবন্ত হয়ে ওঠে এই রাক্ষস, দেবতা আর পৌরাণিক চরিত্ররা। এই মুখোশ গ্রাম শুধু পুরুলিয়াতে নয়, গোটা বাংলার ছৌ নাচের অংশ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। মুখোশ গ্রামের মানুষজন আজও ঘরে বসে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। মুখোশ গ্রাম দর্শন করে এইবারে গাড়িতে করে আমরা রওনা হলাম পাহাড়ের কোলে পুরুলিয়ার এক অপূর্ব পাহাড়ি ছোট্ট গ্রামের দিকে, যেখানে সবুজের চাদর পেরিয়ে পায়ে হেঁটে উঠতে হয় পাহাড়ের গায়ে। কিছুক্ষণের জন্য একবার হলেও মনে করাবে এ যেন এক আলাদাই পুরুলিয়া, দূরে কোনো এক যেন বিখ্যাত হিল স্টেশন। এখানে পৌঁছানোর আগের ভিউ একদমই আলাদা, জাস্ট একটা স্বপ্নের মতো। সবুজের মধ্যে দিয়ে সোজা রাস্তা গিয়ে মিশেছে একদম পাহাড়ে। দুই পাশে মাঠে জমে থাকা জল এবং মেঘলা আকাশের নিচে দূরের পাহাড়ের সারি, এ যেন এক কল্পনার জগৎ। এই প্রকৃতির মাঝে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়াই শ্রেয়। দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ের সারিগুলো ক্রমশ বড় হতে লাগলো, এবং শেষমেশ আমরাও পৌঁছে গেলাম আমাদের সেই অফবিট গ্রামের ঠিকানায়। এখন আমরা চলে আসলাম পুরুলিয়ার বারেডি গ্রামে। এখানে আমাদের গাড়ি পার্ক করেছে, আর এখানে এই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছু হচ্ছে আদিবাসী বাড়িঘর এখানে। এখন এর আকাশের ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড মেঘলা, মেঘের গর্জনও শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে, সঙ্গে ছাতা অবশ্যই ক্যারি করেছি। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সুন্দর একটা গ্রাম। মানে প্রকৃতিকে এনজয় করতে হলে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় আর কোথাও নেই। এরকম ঘাসের গ্রাউন্ড, তার মাঝখান দিয়ে চলে গেছে এরকম সরু পায়ে হেঁটে যাওয়া রাস্তা। সামনে দেখতে পাচ্ছেন বড় পাহাড়। আমরা যে এত যে অফবিট জায়গা খুঁজি, পাহাড়, ঝর্ণা, লেক, একটা সুন্দর গ্রাম, সেটা এখানে আসলে কিন্তু লক্ষ্য করতে পারা যায়। কত সুন্দর দেখছেন ঘাসের গ্রাউন্ড, তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে সোজা পাহাড়ের দিকে। এইদিকে একটু অল্প এগিয়ে গেলে ওখানে রয়েছে আজকের আমাদের ওয়াটারফলস। এটা কোথায় চলে আসলাম, কোন জায়গা এটা? ওই দিকে রয়েছে একটা ঝর্ণা,
এখানে রয়েছে একটা বড় ঝর্ণা, আর এই জায়গায় রয়েছে একটা ঝর্ণা, মানে তিনটে ঝর্ণা এখানে পাশাপাশি আমরা চোখে দেখতে পাচ্ছি দূর থেকেই। যেহেতু এই জায়গা আমার কাছে একদমই লুকোনো স্বর্গ, সেহেতু এই জায়গার রাস্তাঘাট আমার কাছে একদমই অজানা। কাজেই আমাদের শঙ্করদা পথ দেখিয়ে নিয়ে চলেছে আমাদের। মাঝের মধ্যে ভিউগুলো এতটাই সুন্দর, এতটাই আলাদা দেখাচ্ছে যে নিজেকে বারবার করে যেখানে সেখানে দাঁড়িয়ে এই সবুজের কোলে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। এমনিতে পুরুলিয়াতে সারা বছরই ঘুরতে আসা যায়, কিন্তু সত্যিকারের সবুজ প্রকৃতিকে উপভোগ করতে হলে সবথেকে সেরা সময় এই বর্ষাকাল। আজকের এই গ্রামের যে জায়গাতে আমরা উঠতে শুরু করছি সেখানে রয়েছে একটা ঝর্ণা, যে ঝর্ণার একটা নামও রয়েছে, হদহদি ওয়াটারফলস। বারেডি হদহদি ওয়াটারফলস আমাদের দেখা হলো, দারুণ এনজয় করলাম। এরপরে আজকের আমাদের ভ্রমণের দ্বিতীয় স্থান খয়রাবেড়া লেক, ওই জায়গাতে যাচ্ছি আমরা। তো বন্ধুগণ, এখন এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম চেমটাবুরু পাহাড়, আর এটা পড়ছে খয়রাবেড়ার মধ্যে। আমরা এখন অলরেডি চলে এসেছি খয়রাবেড়াতে। এখন এখান থেকে খুবই অল্প ডিস্টেন্স, আমরা পৌঁছে যাবো খয়রাবেড়া লেকে। আর তার আগের এই যে দৃশ্য কত সুন্দর দেখুন। এখন মেঘলা ওয়েদার, তার জন্য জায়গাটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। পরিষ্কার কিন্তু মেঘ উপরে মানে কুয়াশার মতো জমে রয়েছে, যার জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে এই পাহাড়টা দেখতে। দারুণ লাগছে, দারুণ। হালকা জুম করছি, নিমেষের মধ্যে দেখুন পাহাড়ের যে চূড়াটা পুরোপুরি ঢেকে গেল, মানে জাস্ট এই দেখতে পাচ্ছিলাম, সাথে সাথে মেঘটা আছে ঢেকে দিয়েছে। এই জার্নিটা আমার কাছে কিছুটা ওই যে পারশনাথে গিয়েছিলাম ঝাড়খণ্ডে ঘুরতে, সেই জায়গার সেই ভাইবটা এই জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারছি কিছুটা হলেও। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে, আর এই পেছনে দেখছেন এইটা হচ্ছে খয়রাবেড়া লেক। বিশাল বড় জলাধার, তার সাথে পাহাড়ের ভিউ দারুণ লাগছে। এখানে একটা বাবলা গাছ আছে, আর এইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নাম হচ্ছে চেমটাবুরু পাহাড়। আমরা এই পাহাড়ের ব্যাক সাইডে চলে আসছি, সেই জন্য ভালো ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে জাস্ট যে দৃশ্য দেখলাম পুরো স্বর্গের মতো। এখন চলুন লেকের একটু সামনের দিকে যাই। এইটা হচ্ছে খয়রাবেড়া লেক। এইগুলো হচ্ছে একদম একটা অফবিট লোকেশন, এখানে খুব বেশি মানুষ এখানে আসে না, একমাত্র গাড়ি রিজার্ভ করে যারা এইসব জায়গাতে আসে তারাই এইসব জায়গা দর্শন করতে পারে। তো আমরা খুবই লাকি এইরকম জায়গাগুলো পুরুলিয়াতে এসে আমরা এক্সপ্লোর করতে পারছি, আর তার সাথে এরকম বৃষ্টি ভেজে একটা ফিল নিতে পারছি। জল একদম কাঁচের মতো স্বচ্ছ, আর এখন যেহেতু বর্ষার সময় সেই জন্য এই জায়গার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে, দ্বিগুণ দ্বিগুণ। এখানে চাইলে কিন্তু স্নান করা যায়। আমরা অলরেডি ব্যাগের মধ্যে করে আমাদের কিছু ড্রেস, গামছা এগুলো সব হচ্ছে নিয়ে আসছি, কিন্তু এখানে স্নান করছি না, কারণ এরকম বারবার করে বৃষ্টির মধ্যে ভিজছি, এরপরে আবার স্নান করা, চুল তো এমনিতে ভিজে রয়েছে সব সময়। খয়রাবেড়া লেক বা খয়রাবেড়া ড্যাম ঘোরা কমপ্লিট হলে আমরা আবারও গাড়িতে করে বেরিয়ে পড়ি আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যার নাম মাছকান্দা। আর এই জায়গাতে পৌঁছতে সময় লেগে যায় বেশ অনেকটাই। আবার সে সুন্দর প্রকৃতি, আদিবাসী বাড়িঘর এবং ভেজা পাহাড়ি জঙ্গলি রাস্তার ফিলিং।
এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এরকম একটা ফরেস্টের মাঝখানে। আজকের এই জায়গাটা একদমই অফবিট জায়গা, এটাও বুঝতে পারছেন। এখানে কোনো পার্কিং নেই, কিচ্ছু ফ্যাসিলিটি নেই এখানে। চারিদিকে জঙ্গলই জঙ্গল। এই রাস্তা ধরে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন। এই জায়গাটার নাম মাঝকান্দা। এই জায়গাগুলো আমার কাছে একদমই নতুন, নামটাও শুনিনি কোনো দিন। যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের জন্য এই জায়গাটা দারুণ একটা জায়গা। কেন বলছি, লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর অলরেডি যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, বৃষ্টির জলের ফোঁটাগুলো দেখুন গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। ভিউগুলো খালি দেখুন। এখানে পাশে একটা ভিউ পয়েন্ট আছে। আমি যদি একবার চুপ করি, একটা ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে। বুঝতেই পারা যাচ্ছে জলটা অনেকটা উঁচু থেকে পড়ছে এবং তার সাথে জলও বেশ ভালো পরিমাণে রয়েছে। বন্ধুগণ, এটি হচ্ছে মাঝকান্দা ওয়াটারফলস। খুবই নিচে, মানে ওপর থেকে দেখছি এতটা নিচে না, মাথা ঝুঁকিয়ে দেখতে ভয় লাগছে। কিন্তু এই জায়গাতে যে এসে পৌঁছেছি, খুব বেশি দূর রাস্তা না। যেখানে আমাদের নামিয়েছে ওখান থেকে জোর জোর হলে 5 থেকে 6 মিনিট হবে পায়ে হেঁটে আমরা ছোট্ট একটা জঙ্গলি রাস্তার মধ্যে দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। এখানে একটা বড় পাথর রয়েছে, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে ঝর্ণার ভিউ সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। আমি যে হোমস্টের মাধ্যমে এসেছি, এর আগে যখন অন্য পর্যটকদের নিয়ে আসছে তখন ওই ওয়াটারফলস পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। মানে ওই দিক থেকে একটা রাস্তা আছে নিচে নামার জন্য, কিন্তু এখন ওই দিকের রাস্তাটা ব্লক থাকার জন্য সেই জন্য আমাদের এই জায়গায় নামিয়েছে। মানে এক কথায় এই জায়গা থেকে এই ঝর্ণার ভিউ ওপর থেকে দেখতে হয়, নিচে নামা যায় না এখান থেকে। প্রচণ্ড সুন্দর জায়গা, ঝর্ণার আওয়াজটা বেশ ভেসে আসছে কানের মধ্যে। তার সাথে বড় বড় পাহাড়গুলো দেখুন, মানে কত নিচে এই ঝর্ণা সেটা এই জায়গাতে তাকালে লক্ষ্য করতে পারছি। তো আপনারাও আসুন, এখানে কোনো রিস্ক নেই, রাস্তাও বেশি ভয়ঙ্কর না, সোজা সিম্পল রাস্তা। গাড়ি থেকে জাস্ট নেমে এখান থেকে এই ঝর্ণাটা এনজয় করতে পারবেন। মাঝকান্দা থেকে ফেরার সময় আমরা দেখে নিলাম কাঠের দুর্গা মন্দির, যেই মন্দির পুরুলিয়ার অযোধ্যা সার্কেলের মধ্যেই অবস্থিত। এবং এই মন্দিরের দেবী খুবই নাকি জাগ্রত এবং নামকরা এক মন্দির, যেখানে রয়েছে খুবই একটা প্রাচীন কাঠের দুর্গা মূর্তি এবং তার সাথে অজানা কিছু রহস্য। এই মন্দিরের ভেতর ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু মন্দিরের ঠাকুরমশাইকে আমাদের অনুরোধ করায় কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে পারছি। ৭৯ মূর্তি, ৭৯ প্রদীপ এক টানা জ্বলছে, 1 সেকেন্ডের জন্য নেভে নাই। তো এটার ঘি দেওয়া হয়, ঘিয়ে জ্বলে। আমরা ঘি কিনতে হয়নি, মায়ের জোগাড় মা করে নেই। তার কোনো দুঃখ থাকে, আশা পূরণ না হয়, মানুষ মাত্রাতে কোনো না কোনো অভিযোগ আছে। বাস আপনি ওই শীষটাকে তাকায় যুক্ত হয়ে যোগ হয়ে, যেটা বলে মনোযোগ। আর অন্তরে আপনি জানাই গেলেন, যখন আশা পূরণ হয় কোনো দিন বেড়া থাকে, এক প্রদীপ ঘি দেয়। এইভাবে লোক দিয়ে যাচ্ছে, ইনি জ্বলিয়ে নিয়ে যাচ্ছে। এইখানে প্রতিদিন বেরোয় সাপ, জানেন তো, প্রতিদিন বেরোয়। বাবা একটা সাধন করছে, ওটা প্রতিদিন খাবার দেওয়া হয়। তাহলে কাঠের দুর্গা মন্দিরের দর্শন হলো। এরপরে হোমস্টেতে ফিরে যাওয়ার আগে আরও দুটো জায়গা আপনার আমার সবার চেনা, সবার প্রিয়, পুরুলিয়ার খুবই একটা পপুলার জায়গার দর্শন করে আমরা পৌঁছবো আমাদের হোমস্টেতে। আমরা এখন চলে আসলাম আপার ড্যামে। এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। আমরা আপাতত এখানে দোকান থেকে দেখি কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে খাওয়া দাওয়া বলতে ঝালমুড়ি, ডিমের অমলেট, চা, বিস্কিট ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু কেনাকাটার জন্য দোকানপাটও রয়েছে। যেহেতু এখন বর্ষার সময়, সেই জন্য হয়তো একটু কম, কিন্তু অন্যান্য সময় এখানে প্রচুর দোকান মেলার মতো লেগে থাকে। এই আপার ড্যাম থেকে নিচের শহরের ভিউ একদমই অদ্ভুত লাগে, কিন্তু নিচে থেকে দেখতে এই আপার ড্যামকে যতটা সুন্দর দেখায় তার থেকেও সুন্দর দেখায় ওপর থেকে নিচটাকে। এর আগের দিন আপনাদের যে মার্বেল লেকটা আমি দেখিয়েছিলাম, সেই লেকের মার্বেলগুলো এই আপার ড্যামের বাঁধ তৈরির জন্যই ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা গাড়িতে করে নিচে পৌঁছানোর আগে দেখে নিলাম লোয়ার ড্যাম। প্রথমে আমাদের গাড়ি দাঁড় করালো লোয়ার ড্যামের আপার ভিউ পয়েন্টে, যেখান থেকে নিচের লেকের দৃশ্য অসাধারণ লেগেছিল। তারপরে লোয়ার ড্যামের বেস পয়েন্টে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছি। উপলব্ধি করেছি একই ড্যামের দুই প্রান্ত থেকে দুটো আলাদা আলাদা ভিউ। এটাই ছিল আজকের আমাদের সন্ধে নামার আগের শেষ ঘোরার জায়গা। কাজেই আমরা এবার রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে এবং শেষ মুহূর্তে ফেরার আগে অনুভব করেছি সন্ধে নামার আগের অযোধ্যা পাহাড়ের প্রকৃতিকে। এখন বাজলো ঘড়ির কাঁটায় 6টা। আমরা সারাদিন আজকে অফবিট জায়গাগুলো কভার করতে করতে এত দেরি করে ফেলেছি। কালকেও আপনাদের দেখিয়েছি সারাদিন ঘুরে ঘুরে সেই দুপুরের খাবার খেয়েছি রাতে। আজকেও কিছুটা তাই হয়েছে।
দুপুরের খাবার খাচ্ছি সন্ধ্যের একটু আগে, মানে 6টা বাজে, মানে এখন সন্ধ্যে হয়ে গেছে এখন অলমোস্ট। তো আজকে আমাদের খাবারে ছিল বিরিয়ানি, ঝুরঝুরে বেশ চাল, গন্ধটা বেশ ভালো আসছে। আর তার সাথে এইরকম মিডিয়াম সাইজের 3টে হচ্ছে চিকেনের পিস আছে, আর তার সাথে আলু আছে। এই জিজ্ঞেস করে নিল আমাদের কি খাবো রাত্রে। সন্ধ্যে 6টা বাজে এখন আর এই সময়ও দেখতে পাচ্ছেন এখানে এখন হালকা হালকা লাইট আছে, আর তার সাথে দূরের পাহাড়গুলো সব এখন আবছা হতে শুরু করেছে। খাওয়া দাওয়াটা করে নিই, কথা না বাড়িয়ে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সারাদিন ওই টুকটাক চা জল এইসবই খেয়ে কাটিয়েছি। বিরিয়ানির স্বাদ দোকানের থেকে বলবো 1000 গুণে ভালো, 1000 গুণে। এখন চলে আসছে গরম গরম দুধ চা, লাল চা বলে লাল চাও বানিয়ে দেয়। ভাপড়া ভাজা, চায়ের স্বাদ অসাধারণ। চা খেয়ে কিছুক্ষণ আমরা রেস্ট করব, কিছু কাজ বাকি আছে। কালকে আরও রয়েছে বেশ অনেকগুলো আবার পয়েন্ট ঘোরার জায়গা, আর কালকে যেই জায়গাগুলোতে ঘুরবো না সেই জায়গা তো আমি এর আগে যখন এসেছি সেই জায়গাতে আমি যাইনি, মানে কালকের জায়গাগুলো আমার কাছে একদম নতুন। যথাক্রমে রাত বাড়ার সাথেই হাজির হলাম খাবারের টেবিলে। আজকে রাতে মেনু গরম গরম ভাত, সাথে আলু ভাজা, কষা মুরগির মাংস, মুগের ডাল এবং শেষ পাতে ছিল একটা বড় সাইজের রসগোল্লা। আর খাবারের স্বাদের রিভিউ মুখে বলার প্রয়োজন একদমই নেই, কারণ এখানের প্রত্যেকটা খাবারের স্বাদ একদমই আলাদা লেভেলের। খাবার খেয়ে ঠান্ডা ওয়েদারে রাতের ঘুমটা বেশ ভালোভাবেই দিয়েছিলাম, কিন্তু সমস্যা হয়েছিল পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর, কারণ রাত থেকে শুরু হয়ে গিয়েছিল প্রবল পরিমাণে বিদ্যুৎ এবং বর্ষণ। এখন ঘড়ি কাঁটায় বাজলো সকাল 9:30। তার সাথে আপনাদের সবাইকে সকালে ঠান্ডা ঠান্ডা অভিনন্দন। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে যখন থেকে ঘুম ভেঙেছে ব্যালকনিতে আসছি মুষলধারায় বৃষ্টি। আর এখন আমরা সকালে খাবার দাবার খেতে বসেছি। জানি না আদৌ আমরা হচ্ছে আজকে সাইট সিনের জন্য বেরোতে পারবো কি না, তো সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। আর সকালের খাবারে আমাদের আছে গরম গরম ফুলকো লুচি, 4টে দিয়েছে, শেষ হয়ে গেলে আরও দেবে। তার সাথে আছে মটরের ঘুগনি, আর একটা রয়েছে ডিম সেদ্ধ, এটা প্রতিদিনই দেওয়া হচ্ছে। তো শেষমেশ এখন ঘড়ি কাটায় বাজলো 11টা এবং আমাদের বৃষ্টিও থেমেছে, আর ওয়েদারটা মনে হচ্ছে একটু ভালো হতে পারে, হলেও হতে পারে। তো এখন আমরা আবার বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের জন্য। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ডাহুরি খাল বা ডাহুরি নালা, অনেক রকম নাম আছে। এখান থেকে মানে আমাদের হোমস্টে থেকে পৌঁছতে সময় লেগে যায় প্রায় 20 মিনিটের আশেপাশে। তাহলে চলুন, ওই জায়গাটা একদমই কিন্তু নতুন একটা জায়গা, অনেকটাই বেশ পায়ে হাঁটতে হয়, সেই জন্য আজকে হাফ প্যান্ট পরে বেরিয়েছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সকালের ওয়েদার দারুণ কুল। আজকের এই গন্তব্যে পৌঁছানোর আগে দেখতে পেলাম গতকালের লোয়ার ড্যামের নিচের একটা লেকের ভিউ, যেখান থেকে পাহাড়ের ভিউ জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে। বৃষ্টির পর হালকা রোদের আভায় এই সৌন্দর্য যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই ডাউরি খালের অবস্থান পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম পুতনাতে, যেখানে পৌঁছতে হলে আগে আমাদের পার হতে হবে লহরিয়া শিব মন্দির। তবে আমরা আজকে এই মন্দির ভিজিট করছি না, তার কারণ এখানে যদি আমরা দেরি করি তাহলে আজকের আমাদের যে অফবিট ডেস্টিনেশন, টাইমের অভাবে এটা কিন্তু অসম্পূর্ণ থেকে যেতে পারে। আজকের জার্নিটা একটু আলাদা রকম হতে চলেছে। আজকের যে প্রথম আমাদের ডেস্টিনেশন একদমই আলাদা, একটা গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ছেঁটে যাচ্ছি, মাঠের মধ্যে দিয়ে। তার আগে কয়েকটা আদিবাসীদের বাড়িঘর ছিল। আপনাদের সামনে লোকেশনটা দেখাচ্ছি, দেখুন, এই যে দেখুন সামনে আমাদের পুরো টিম এগিয়ে চলেছে। এরকম সরু আল আছে, দুই দিকে রয়েছে এরকম জমি, এখানে চাষবাস সেরকম কিছু হচ্ছে না এখন। আর এই যে পাহাড় দেখছেন, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আমরা যাবো ঠিক ওই জায়গাতে, ওই যে দুটো পাহাড়ের যে মাঝখানে যে একটা খাঁজের মতো আছে না, ওই জায়গাতে রয়েছে ডাউরি খাল। ছাতা নিয়ে রেখেছি, মাঝের মধ্যে একবার বৃষ্টি একবার করে রোদ বার হচ্ছে এরকম। যেহেতু পাহাড়ি জায়গা, ছাতা অবশ্যই লাগবে, সেটা রোদে কিংবা জলে। আমরা ঠিক যাব ওই জায়গাটাতে। আর তার আগে এই জায়গায় দেখুন, এইসব জায়গাতে ঘুরতে আসার একটা মজা রয়েছে। এখানে রয়েছে আতা গাছ, যেখানে ঝুলছে সারি সারি কত আতা।
এখানে রয়েছে, এই যে দেখছেন এখানেও কত আতা রয়েছে। এই জায়গাটা এত সুন্দর ফিল দিচ্ছে, আপনাদের সামনেটা আমি দেখাচ্ছি। দেখুন সব লাইন ধরে খেজুর গাছের সারি, তার মাঝখান দিয়ে একটা চলে গেছে রাস্তা একদম পাহাড়ের কোলের সামনে। আর এই জায়গা কিছুটা আমার কাছে ছবিতে আঁকা কোনো কল্পনা জগতের থেকে কম নয়। পা পর্যন্ত ডুবে যাচ্ছে, হাঁটু পার করে গেছে জল। এরপরে আরেকটু যদি এগিয়ে যায় না, হয়তো কোমর পর্যন্ত জল চলে যেতে পারে। তো ভাবছি সামনে এগোবো কি এগোবো না। এই গাছগুলো প্রচণ্ড ধারালো, মানে হাতে ঘষা খেয়ে হাত মানে কেটে যাওয়ার উপক্রম। সামনে ওখানে রয়েছে বিশাল বড় একটা ঝর্ণা, আর এইদিকে দেখুন পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না ঠিক করে। খুবই একটা মানে ডেঞ্জারাস প্লেস এই বর্ষার এখনের এই সময়। কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের বলবো এর থেকে ভালো জিনিস আর মনে হয় আমার হতে পারে না। এই জায়গাতে জলের স্রোত এত প্রচণ্ড, পায়ের জুতো যদি খুলে যায় না, জলের স্রোতে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে খুঁজে পাবো না। দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাতে আসার জন্য আমাদেরকে ভয়ানক ট্রেক করে আসতে হয়েছে। ডান দিকের এই যে খালটা দেখছেন, এই ঝর্ণার এই সরু নদী দিয়ে আমরা হেঁটে 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 আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এই যে কি কঠিন জার্নি আর কি যে সুন্দর, এটা কিন্তু একদম কল্পনা করতে পারছি না। এই জায়গায় আসার পরে মনে হচ্ছে কিছু একটা যেন জয় করে ফেলেছি। বাম দিকে জলের স্রোত এখন মারাত্মক, যত বৃষ্টি হচ্ছে পাহাড়ের জলগুলো সব এই জায়গা দিয়ে পাস হচ্ছে। এই জায়গা থেকে আরেকটু কিন্তু যাওয়া যায়, তার জন্য আরেকটু ঝুঁকি নিতে হবে। এই ঝর্ণার এই সামনে এই জলাধারের ওপর দিয়ে পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে। এই জায়গাতে জলের গভীরতা সেটা কিন্তু এখনও আমরা জানি না, সেটা অল্প একটু নেমে দেখলে বোঝা যাবে। তো আমরা এখানে বেশ কয়েকজন আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের বাকি যে টিমগুলো সব ওই জায়গায় সবাই ঘাসের মধ্যে সব বসে আছে। তো সবাই এখন প্রিপারেশন নিচ্ছে যে এই জায়গা দিয়ে পার করে ওখানে কি কুমিরের মুখ না কি একটা আছে ওই জায়গাতে যাওয়ার জন্য। তাহলে চলুন আমি চেষ্টা করে দেখি আজকের জার্নিতে সফলতা পাই কিনা। কিন্তু এই জায়গার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যেটা দেখে এগিয়ে যাওয়ার সাহস মন থেকে এক প্রকার ত্যাগ করে দিয়েছিলাম। কারণ সময় আসবে বারবার, কিন্তু জীবন একটাই। এই জায়গাতে আসার পর আমরা জানলাম এই বর্ষাতে একদম সামনে যাওয়া একদমই ঠিক নয়। কারণ বেশি বৃষ্টিপাতের সময় এখানে হঠাৎ হঠাৎ করে বেশি জল চলে আসে, যার জন্য দুর্ঘটনা ঘটার সুযোগও রয়েছে অনেক। তাই এখান থেকে বৃষ্টি নামার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। তো একটা ছোট্ট মেসেজ দেব আমার সেই সমস্ত দর্শকদের জন্য যারা আমার ভিডিও দেখে পরবর্তীকালে এইসব জায়গাতে আসার কথা ভাবছেন। পাহাড় জায়গাটা যতটা সুন্দর ততটা হচ্ছে খতরনাক, বিশেষ করে বর্ষাকালে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তারা এই জায়গাতে আসুন। তাছাড়া যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন কিংবা যারা বাচ্চা আছে তাদেরকে বলবো এই জায়গাটা অ্যাভয়েড করুন বর্ষার সময়। বাকি বছরের সময়গুলোতে কোনো সমস্যা নেই, কিন্তু বর্ষার সময়তে আসলে এই জায়গাটা সাবধান। আর এই জায়গাতে তারাই আসুন যারা এইসব জায়গা থেকে যে কোনো ঘটনার মুখ থেকে ফিরে যাওয়ার মতো আইডিয়া রাখেন। তো এইটুকুই ছিল আপনাদের বলার। বাদবাকি জায়গাটা অপূর্ব সুন্দর, আমার স্পেশালি খুব ভালো লেগেছে। সেই জন্য আপনাদের বলবো আপনারাও আসুন, কিন্তু নিজেদের দায়িত্ব নিয়ে আসুন। এই না যে আমি এখানে ভিডিও বানিয়েছি, আমি বললাম এখানে আসতে আপনারা চলে আসবেন, এরকমটা মোটেও করবেন না। যে যারা নিজের দায়িত্ব নিজে নেবেন, তবেই আপনারা সতর্ক থাকবেন। এখন আমরা এসে পৌঁছালাম আজকে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ঘাটকোচা ওয়াটারফলসের সামনে। আর এই জায়গাতে এসে আপনারা চাইলে রাম মন্দির দর্শন করতে পারেন, যেটা এই অযোধ্যার রাম মন্দির। সেটা হচ্ছে ওই জায়গাতে উপরে একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, আগে থেকেও যাওয়া যায়। আর এই দিক থেকে আরেকটা রাস্তা আছে উপরে যাওয়ার জন্য। দূরে যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘাটকোচা ওয়াটারফলস, আর এই ড্যামটার নাম তুর্গা ড্যাম। আর শঙ্করদা এখানে যে সবাই হচ্ছে বলে যে মিনি পেহেলগাম যেটা এই পুরুলিয়া, সেটা কোন জায়গাটাতে? এটাই যে ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়েছিল, তখন দেখেছিলাম জায়গায় তো জল নেই, মানে চারদিক সবুজ। বর্ষাকালে আপনার বৃষ্টিতে পুরো ড্যাম ভরে গেছে না,
আর কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদেরকে আবার পহেলগাম দেখতে হলে আবার কবে আসতে হবে? গত বছর পরের বছর? মানে আমরা আর দেখতে পাবো না। এই জায়গাটা প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছিল এই কিছুদিনের মধ্যে। প্রায় হাজার হাজার মানুষ এই জায়গাতে আসে ঘুরতে, কিন্তু সেই জায়গা সব এখন জলের তলায়, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। মানে পহেলগাম এখন জলের নিচে চলে গেছে। এখনের সময় বিকেল 4টে। আমরা এখন খাবার টেবিলে চলে আসছি। এখানে রয়েছে ঢেঁড়স ভাজা মশলা দিয়ে, তার সাথে এটা হচ্ছে যে রুই মাছের পিস একটা, এটা মুগের ডাল, তার সাথে বাঁধাকপির একটা সবজি। আজকে আমরা আর কোথাও ঘুরছি না, প্রচণ্ড ক্লান্ত। যেমন মজা করেছি, কিছু সাজাও পেয়েছি, এই যে হাতে কিছু রক্তের সব ছাপ, যেগুলো বাড়িতে হচ্ছে নিয়ে যাবার সময়। আর আজকে আমাদের শেষ দিন, মানে তৃতীয় দিন। তার সাথে আজকে আমাদের রাতের টিকিট আছে বরাভূম স্টেশন থেকে একদম হাওড়া পর্যন্ত। তার আগে আমাদের এই 2 রাত্রি 3 দিনের ভ্রমণের টোটাল খরচ কত হয়েছে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেবো। রান্নাও ভালো, দারুণ খেতে। সন্ধ্যের আগে বিকেলের এই শেষ সময়ে কি সুন্দর লাগছে দেখুন হোমস্টে থেকে আশেপাশের ভিউ। দূরে অযোধ্যা পাহাড়, কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখন বৃষ্টিটাও থেমেছে, যার জন্য বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। খুবই মিস করবো জায়গাটাকে এখান থেকে চলে গেলে। এইরকম ওয়েদার সবসময় এখানে পাওয়া যায় না। এই বর্ষার সময় আসলে সবথেকে ভালো ওয়েদার পাওয়া যায়, আর বর্ষা হচ্ছে সবথেকে ঘোরার জন্য উপযুক্ত সময়। আর আপনাদেরকে বলে দিই আমাদের খরচ কত হয়েছে। আমরা এখানে এসেছি প্যাকেজে 1250 টাকা করে। আমরা নন এসিতে ছিলাম, এক একজনের 1250 টাকা করে খরচ পড়েছে পার হেড। আর যদি আমি এসিতে থাকতাম তাহলে আমার 1450 টাকা করে খরচ পড়তো, মানে 200 টাকা করে বেশি। কিন্তু এর বাইরে এই যে আমরা গাড়িতে করে 2 রাত 3 দিন আমরা ঘুরলাম, তার খরচটা কিন্তু আমাদের পড়েছে 7500 টাকা। আর আমরা 4 জন ছিলাম। এই হচ্ছে দাদা শঙ্করদা, যে আমাদের সব জায়গায় হচ্ছে ঘুরিয়েছে। শঙ্করদা কিন্তু দারুণ মানুষ। আচ্ছা দাদা, এখানে কেউ যদি 2 জন 4 জন যদি ঘুরতে আসে, 4 সিটারের গাড়ি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। তার ভাড়া কত? 4 সিটার ধরুন এখান থেকে নিতে চাই, যদি চাই তাহলে এখান থেকে সেরকম ভাড়া হবে। আর বরভূম থেকে যদি স্টেশন টু স্টেশন থেকে স্টেশন 5500 টাকা ভাড়া আছে দাদা। মানে ওটা হচ্ছে অফবিট, ওই মানে আমাদের Non-off যেরকম গুলো। এটা আছে না, অযোধ্যা সার্কিটটা খালি অযোধ্যা ঘোরানো সার্কিটটা কেন্দ্র করার জন্য। আর অফবিটে ঘুরতে গেলে 1000 টাকা বেশি নাকি? হ্যাঁ, 1000 টাকা চার্জ বেড়ে যায়, যেহেতু জায়গাগুলো তো আপনারা তো ঘুরে দেখলেন। হ্যাঁ, মানে সেক্ষেত্রে একটু ভাড়া খরচাটা বেড়ে যায়। আর আমরা যে অফবিট জায়গাগুলো ঘুরেছি না, এর জন্য আমাদের 7500 খরচা হয়েছে। আপনারা যদি চান যে এমনি এখানে যে অযোধ্যা সার্কিট আছে সেই জায়গাগুলো ঘুরে দেখবেন, মানে যেই জায়গাগুলো সবাই এখানে আসলে ঘোরে, তো তার জন্য 1000 টাকা করে কম পড়ে, মানে 6500 টাকা করে খরচা হয়। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, এখান থেকে আমরা চলে যাব একদম স্টেশনে, আর এই দাদাই আছে স্টেশনে ছেড়ে দেবে। আর দাদার ব্যবহার কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর। এমনকি আজকে যেই সব জায়গাতে আমরা ঘুরলাম না, আনন্দ করলাম, আমাদের সাথেও দাদা বৃষ্টির মধ্যে ভিজছে। তো এই জিনিসটা খুব একটা বড় জিনিস, কিন্তু সবার সাথে মিশে যায়। তাহলে চলুন, আর হাতে সময় নেই, ব্যাগপত্র নিয়ে এবার আমাদের স্টেশনের দিকে রওনা হতে হবে। 6টার আশপাশ আমরা বেরিয়ে যাব এখান থেকে বরাভূম স্টেশন থেকে। আজকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। আর যে ট্রেনে করে এসেছিলাম চক্রধরপুর এক্সপ্রেস, সেই ট্রেনটাই এই স্টেশন থেকে ছেড়ে যায়। রাত্রি 8:10 আছে এখান থেকে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ কোথায় আসা যাক। আপনারা এই 2 রাত্রি 3 দিনের ভ্রমণ কিভাবে করবেন, ভিডিও ডিসপ্লেতে দেখুন, এখন হোমস্টের নাম্বার দিয়ে দিলাম। এছাড়াও ডেসক্রিপশনের মধ্যেও দেওয়া থাকবে। পুরুলিয়া ভ্রমণে আপনারা আসতে চাইলে এই হোমস্টেতে আপনারা এসে থাকতে পারেন। এছাড়াও ঘোরার জন্য ছোট থেকে বড় সমস্ত রকম গাড়ির ব্যবস্থাও এখান থেকেই হয়ে যায়, যেটার খরচও পড়বে স্টেশনের তুলনায় একটু কম। একটাই রিকোয়েস্ট, আপনারা সাবধানে ঘুরবেন, সময় নিয়ে ঘুরবেন এবং কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না। তাহলে পুরুলিয়ার প্রকৃতিকে আপনারাও আমার মতো এনজয় করতে পারবেন। আমি এখন চলে আসলাম বরাভূম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আজকে রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস। আর অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর তার সাথে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ট্রিপে। সবাইকে বাই বাই।